ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তোমাদের আজকের ভিডিওটা সিক্স সেমিস্টারদেরকে নিয়ে। সিক্স সেমিস্টারদের তোমাদের যে গুরুত্বপূর্ণ ডিএসসি A3 এর পেপারটি রয়েছে, যেটা তোমাদের হিস্ট্রি অফ বেঙ্গল পড়তে হবে, অর্থাৎ বাংলার ইতিহাসের উপর। সেই পেপারে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন আমি আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে এই অ্যান্সারটি শেয়ার করে দিতে, তাই তোমাদের অনুরোধে আমি এই অ্যান্সারটি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। তাই তোমরা যারা খাতায় নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে, আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা অনেকেই বলছিলে আমি কিছুদিন যাবত ভিডিও আপডেট দিতে পারিনি, এবার থেকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রশ্নটি একবার পড়ছি, দেখো। প্রশ্নটি হচ্ছে, প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝো? প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আসন্ন সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। প্রশ্নের অ্যান্সারটি এবার আমি পড়ছি, দেখো। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে একটি রাষ্ট্রের অধীনে থাকা বিভিন্ন প্রদেশ বা অঞ্চলগুলোর এমন অধিকারকে বোঝায় যেখানে তারা নিজেদের প্রশাসনিক, আইনগত এবং অর্থনৈতিক বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়। তবে কেন্দ্রীয় সরকারের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ক্ষমতা তার হাতে থাকে। এটি সাধারণত একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দেখা যায়, যেখানে প্রাদেশিক সরকারগুলো কেন্দ্রীয় সরকারের সাথে সমান্তরালে কাজ করে, তবে তাদের নিজস্ব কিছু ক্ষমতা থাকে। 1935 সালের ভারতীয় আইন ভারতীয় উপমহাদেশে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ ছিল। এই আইনটি ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়, কারণ এটি প্রথমবারের মতো ভারতের প্রাদেশিক সরকারগুলোকে তাদের অভ্যন্তরীণ বিষয়াদির পরিচালনার ক্ষেত্রে অনেকটা স্বাধীনতা প্রদান করেছিল। তাহলে আমি প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দ্বিতীয় প্যারাটি কী রয়েছে, দেখো। দ্বিতীয় প্যারা বলার আগে তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের যে এই প্রশ্নের অ্যান্সারটি রয়েছে, যে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝো, এটা তোমাদের আবার এরকমও প্রশ্ন আসতে পারে অনেক সময়, যে 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে একটি টিকা লেখো। তো সেক্ষেত্রে তোমরা যদি এখান থেকে কিছু কিছু অংশ নিয়ে লিখে দাও, তোমরা সেক্ষেত্রে নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? তবে একটি প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, তাই তোমাদের যাতে অসুবিধা না হয় আমি বলে রাখলাম, ঠিক আছে? এবার দ্বিতীয় প্যারাটি দেখো। এই আইনের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রদেশে নির্বাচন ভিত্তিক সরকার প্রতিষ্ঠা করা হয়। 1935 সালের আইন অনুসারে প্রত্যেকটি প্রদেশে একটি নির্বাচিত মন্ত্রিসভা গঠন করা হয়, যাদের হাতে স্থানীয় প্রশাসন পরিচালনার ক্ষমতা ছিল। এই আইনটি অনুযায়ী প্রাদেশিক আইনসভায় সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হতেন এবং তারা নিজেদের রাজ্যের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারতেন। তবে এই প্রাদেশিক স্বায়ত্তশাসনের সাথে কিছু সীমাবদ্ধতা ছিল। কেন্দ্রীয় সরকারের হাতে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেমন পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তা ছিল। ফলে ব্রিটিশ শাসন বজায় রইল এবং প্রদেশগুলোর কাছে পুরোপুরি স্বাধীনতার সুযোগ ছিল না। তারপর প্রায় দেখো কি রয়েছে। 1935 সালের ভারতীয় আইনে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক ছিল, যেমন এটি ভারতের প্রথম ভারসাম্যপূর্ণ ফেডারেল ব্যবস্থা স্থাপন করেছিল। আইনে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাও বেড়েছিল এবং প্রাদেশিক সরকারগুলোর সাথে সমন্বয়ের জন্য নতুন ব্যবস্থা প্রবর্তন করা হয়। প্রাদেশিক সরকারগুলোর ক্ষমতা বৃদ্ধি হলেও ব্রিটিশ রাজত্বের অধীনে ভারতীয় জনগণ তাদের পূর্ণ স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত ছিল। বিশেষ করে সংবিধান অনুযায়ী ভারতীয় মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের জন্য পৃথক ভোটাধিকার ব্যবস্থা থাকায় এটি রাজনৈতিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছিল। পরে যাওয়ার আগে আমি বলে দিই, তোমাদের এই পেপারের সাজেশান আমি শীঘ্রই পোস্ট করব। সাজেশান আমি রেডি করে নিয়েছি এবং তোমাদের জন্য আরেকটি ভালো খবর রয়েছে, তোমরা যদি এই পেপারের সম্পূর্ণ অ্যান্সার সহ সাজেশান নিতে চাও, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে? একেবারে সম্পূর্ণ অ্যান্সার পিডিএফ আকারে আমি তোমাদের দিয়ে দেব, ঠিক আছে? ন্যূনতম চার্জেসের ভিত্তিতে। তাই তোমরা যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক, হোয়াটসঅ্যাপের ফোন নাম্বার দিয়ে রাখলাম। তারপর প্যারে দেখো কি রয়েছে। এই আইনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ধারাকে আরও ত্বরান্বিত করেছিল।
ভারতের রাজনৈতিক দলগুলো বিশেষ করে কংগ্রেস এই আইনের প্রবর্তনকে পর্যাপ্ত ও যথেষ্ট না মনে করেছিল এবং তারা পূর্ণ স্বাধীনতার দাবি তুলতে থাকে। 1935 সালের ভারতীয় আইন ছিল স্বাধীনতার পথে একটি অস্থায়ী পদক্ষেপ, যা কিছু মাত্রায় স্বায়ত্তশাসন প্রদান করলেও ভারতের মানুষের আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ মুক্তি। এই আইনের ফলে একদিকে যেমন ভারতীয় রাজনীতিতে কিছু পরিবর্তন ঘটেছিল, তেমনি এটি স্বাধীনতা সংগ্রামীদের জন্য এক নতুন নতুন এক উদ্দীপনা তৈরি করেছিল, যা পরবর্তীতে 1947 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের অর্জনের পথে পরিচালিত হয়। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের লাস্ট সেমিস্টারে তোমরা সবাই অবশ্যই ভালো করে এক্সাম দাও এবং অন্যান্য পেপারের সাজেশান এবং নোটসও আমি শীঘ্রই পোস্ট করতে থাকবো। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।